গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় এসএসসি বোর্ড কিংবা মাধ্যমিক পর্ষদ কিংবা রাজ্য সরকারকে যে নির্দেশ দিয়েছেন নতুন করে এসএলএসটি নিয়োগ করার ব্যাপারে, ফ্রেশ রিক্রুটমেন্ট করার ব্যাপারে, তারপর দীর্ঘ 13টা দিন কেটে গেল। এখনও পর্যন্ত রাজ্য সরকার কিংবা এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কারোর কাছ থেকে চাকরি প্রার্থীদের জন্য কোনো রকম কোনো আপডেট নেই। যদিও এখানে নোটিফিকেশন পাবলিশের শেষ তারিখ দেওয়া রয়েছে 31শে মে। সে কারণেই হয়তো রাজ্য সরকার বা এসএসসি বোর্ড এখনও অপেক্ষা করছে তারা কবে দেবে এই নোটিফিকেশানে, সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিষ্কার বা স্বচ্ছ ভাবমূর্তি বা কোনো রকম চিন্তাধারা এখনও পর্যন্ত কোনো রকম প্রকাশিত হয়নি। যে কারণে একাধিক ক্যান্ডিডেট কিন্তু এই নিয়োগের ব্যাপারে, পাশাপাশি নোটিফিকেশানের ব্যাপারে, পাশাপাশি পরীক্ষা হওয়ার ব্যাপারে, পাশাপাশি তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন কিনা সে ব্যাপারেও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছেন, অনেকটা হতাশ হয়ে পড়েছেন। আমাদের বিভিন্ন এপিসোডগুলোতে আমাদের দর্শক বন্ধুরা সেরকমই কিন্তু বিভিন্ন কমেন্ট করে জানাচ্ছেন। একটা বিষয় ঠিকই যে এবারে কিন্তু সকলেই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সেই নিয়েই কিন্তু বিভিন্ন হতাশা, সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে আসছে, সেই নিয়ে কিন্তু বিভিন্ন মতানৈক্য উঠে আসছে। আর এসএলএসটি কিন্তু পরবর্তীকালে হবে না, যে কারণে এবারে তারা অংশগ্রহণ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে তো আর কোনো দিনই সুযোগ হবে না, কেননা পশ্চিমবঙ্গে যেভাবে দীর্ঘ 9 বছর পর এবারে একটা এসএলএসটি হবার সম্ভাবনা দেখা দিচ্ছে, হবেও। আর আগামী 9 বছর কি 19 বছর হবে কিনা তার কোনো রকম সম্ভাবনা নেই, কেননা রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কারোরই মধ্যে সেরকম কোনো তৎপরতা দীর্ঘ 9 বছর দেখা যায়নি এবং এখনও কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। এমনকি সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরও কিন্তু সেরকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। যে সকল আপডেট উঠে আসছে সেগুলো তাদের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপ। তো সব মিলিয়ে সকলেই এই সুযোগ পাবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন আসছে, তেমনই এই এসএলএসটি যদি তারা সুযোগ না পায় তাদের তাহলে ভবিষ্যৎ কী হবে, সমস্ত ব্যাপারটাই কিন্তু এখানে অনিশ্চিত বা অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছে। একদিকে চাকরি হারাদের বিষয় নিয়ে সকলে যখন চিহ্নিত, অন্যদিকে কিন্তু 16 থেকে 25 সাল পর্যন্ত অপেক্ষা করে থাকা সেই ক্যান্ডিডেটদের কথা কেউ কি ভাবছেন, এটাই কিন্তু এখন সব থেকে বড় একটা ভাইটাল হয়ে ব্যাপার হয়ে দেখা দিচ্ছে। চাকরি হারিয়েছেন কেন, কিভাবে, তাদের কি হবে সেটা যেমন একটা বিষয়, কিন্তু যারা দীর্ঘদিন ধরে বিএড করে অপেক্ষা করে বসে রয়েছেন তাদের কি হবে সেটাও কিন্তু এখনও পর্যন্ত কারোর কাছে পরিষ্কার নয়। যে কারণে একাধিক ক্যান্ডিডেট কিন্তু একাধিক মতানৈক্য বিভিন্ন কমেন্ট করছেন আমাদের চ্যানেলে, সেগুলোই একটু তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সঙ্গে কিছু আপডেট রয়েছে যেগুলো পেপার কাটিংয়ের মাধ্যমে রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সঙ্গে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু বলবো। বিষয়টি দর্শক বন্ধু বলছেন যে মমতা সুপ্রিম কোর্ট মেনে বসে আছে আর কি, ঠিক বাহানা করে নিয়োগ পেছোতে থাকবে। আগেও হাইকোর্টে অনেক কিছু অর্ডার দিয়েছে, তার একটাও মানেনি, ঠিক কোনো না কোনো কারণে বন্ধ করে রেখেছে। প্রত্যেকেরই সেই একই অবস্থা, হাইকোর্টকে যে মানেনি সুপ্রিম কোর্টে সে কতটা মানবে, সেটা কতটা বাস্তবায়িত করবে সে বিষয়ে কিন্তু সকলে নিশ্চিত নয়, যেহেতু এখানে নিয়োগের ক্ষেত্রে অনেকটা দুর্নীতিতে ভরপুর হয়ে উঠেছে। সুপ্রিম কোর্ট আমরা জানি ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়, তারপরে আর কোনো কথা বলা যায় না, কিন্তু তা সত্ত্বেও অনেকটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে, কেননা বর্তমানে যেভাবে দুর্নীতি হয়েছে এবং আগামী দিনে কি হবে সে ব্যাপারে কেউই যেহেতু এখনও পরিষ্কারভাবে বলতে পারছে না। বিজ্ঞপ্তি কবে দেবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। সম্পূর্ণটাই টেন্টেটিভলি বলা যেতে পারে যে মে মাসের মাঝামাঝি করে বা মে মাসের 20 তারিখের মধ্যে দিতে পারে, কেননা এপিডেভিট আকারে কিন্তু সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু সুপ্রিম কোর্টে জমা করতে বলা হয়েছে। সঞ্জীব খান্না মহাশয় গত 17 এপ্রিল কিন্তু সেরকমই কড়া নির্দেশ দিয়েছেন, যে কারণে আমরা ধরে নিতে পারি যে 20 মের মধ্যে কিন্তু আমরা নোটিফিকেশান পেতে চলেছি। প্রিলি টেস্ট হওয়া উচিত একজন দর্শক বন্ধু বলছেন। এখন প্রিলি টেস্ট হওয়া উচিত, এটা কিন্তু যেমন একদিক থেকে যুক্তিসঙ্গত, ঠিক একইভাবে কিন্তু এটা অনেকটা কিন্তু অযৌক্তিকও বলা চলে, কেননা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন ক্যান্ডিডেটরা। সেক্ষেত্রে প্রিলি টেস্টের মাধ্যমে যদি তাদেরকে বাতিল করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটা বেদনাদায়ক হয়ে যাবে, কেননা এখানে এসএসসি মানে কিন্তু বা এসএলএসটি মানে কিন্তু সাবজেক্টের যে ব্যাপার সেক্ষেত্রে তারা সুযোগ পাবে না, এটা একটা খুব প্রবলেমের ব্যাপার। আবার এটাও ঠিক প্রিলি টেস্ট হলে এখানে কম্পিটিশান কিন্তু অনেকটা কমে যাবে। আবার এটাও ঠিক প্রিলি টেস্ট হলে সেই যে সিলেবাস, সেই সিলেবাসেও কিন্তু আমাদের এসএসসির ক্যান্ডিডেটরা বা এসএলএসটি ক্যান্ডিডেটরা কিন্তু এখনও পর্যন্ত প্রিপেয়ার্ড নয়। সামনে যদি কোনো আপার প্রাইমারি টেট হতো তাহলেও হয়তো এই প্রিলির ব্যাপারটা কিন্তু অনেকটা কভার করা যেত, কিন্তু 2014 সালের পর এখনও পর্যন্ত একবারও আপার প্রাইমারি টেট হয়নি, যে কারণে এখানে প্রিলি হওয়াটা কিন্তু অনেকটা ঠকিয়ে দেওয়ার মতন একটা ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু প্রিলি টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বলতে পারি 80% কম। ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে নিতে বলেছে মানে অনলি 2016রাই বসবে, 100% কনফার্ম। দেখুন, বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দেখাচ্ছেন, আইনজীবীরাও বিভিন্ন মতাদর্শ বা বিভিন্ন মত প্রকাশ করছেন, কিন্তু আমরা
ফিরদৌস স্বামী মহাশয় কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি আমরা লক্ষ্য রেখি বা তাদেরকে রেফারেন্স হিসেবে ধরে নিই, তাহলে কিন্তু তাদের যে বক্তব্য, যেহেতু তারা এখানে কখনো পিটিশনার হিসেবে কখনো রেসপন্ডেন্ট হিসেবে এখানে লড়াই করেছেন, কেসটা অবজারভেশন করেছেন, তাই তাদের কথাকে রেফারেন্স হিসেবে ধরে নিয়ে কিন্তু আমরা বলতে পারি কিন্তু এখানে নতুনরা অংশগ্রহণ করতে পারবে। কিন্তু যেটা আপনি বলছেন যে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিতে বলেছে মানে অনলি 2016রাই বসবে 100% কনফার্ম, সেটাও কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। কেননা এখনও পর্যন্ত কিন্তু যারা নিয়োগ করবে অর্থাৎ এসএসসি কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা রাজ্য সরকার, তারা কিন্তু কেউই এখনও এ ব্যাপারে কোনো রকম পরিষ্কার কথা বলেননি। যা আলোচনা হচ্ছে, যা কিছু বলা হচ্ছে সম্পূর্ণটা এই 26,000কে নিয়েই। নতুন ক্যান্ডিডেটদের এ ব্যাপারে কোনো রকম কিন্তু কথা এখনও পর্যন্ত বলা হচ্ছে না। গ্রুপ সি ডি বিষয়ে একটু বলুন, নিউ রিক্রুটমেন্ট কি হবে? যদিও আমরা আজকে এসএসসি নিয়ে আলোচনা করতে চলেছি এবং এসএসসি নিয়ে যেহেতু আমরা বিভিন্ন এপিসোড নিয়ে আসছি, তাই গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা আমরা বলতে পারি না। তথাপি বলবো, যেহেতু একই সঙ্গে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং যেহেতু এসএসসির সঙ্গে যেহেতু এটা পরীক্ষা হবে এবং একই স্কুলে যেহেতু নিয়োগ হবে, তাই বলবো যে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো রকম তৎপরতা না দেখা গেলেও সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারে এতটাই দুর্নীতি হয়েছে যে তাদের প্রতি তারা কোনো রকম সহৃদয়তাও একদম কোনো রকমভাবেই গ্রাহ্য করেননি। তাই সব দিক থেকে দেখতে গেলে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু রিক্রুটমেন্ট অবশ্যই হবে এবং সেটা কিন্তু এই নোটিফিকেশানের সাথেই এসে যাওয়ার সম্ভাবনা বেশি। যদিও এগুলোর পৃথকভাবে নোটিফিকেশান আসবে, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও জানানো হয়েছে। 9, 10, 11, 12 আলাদা করে গ্রুপ সি ডি একসাথে এইভাবে কিন্তু আসবে এবং সেক্ষেত্রে এটাও 31শে মে অর্থাৎ 20শে মের মধ্যেই কিন্তু নোটিফিকেশান এসে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে এটা ঠিক, যদি এসএলএসটিতে আপনারা পরীক্ষা দিতে না পারেন, যেহেতু আপনারা 2016 পরীক্ষা দিতে পারেননি, তাহলে আপনারা নিশ্চয়ই গ্রুপ সি গ্রুপ ডিটা আপনারা অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। কেননা এখানে কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছিলেন, আমার বিশ্বাস খুব যদি ভুল না হয় তাহলে কিন্তু আপনারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিলেন এবং সেই পরীক্ষা দেওয়ার অ্যাডমিটগুলো অবশ্যই সংগ্রহ রাখুন। যদি অ্যাডমিট নাও পেতে পারেন তাহলে অন্তত ফর্ম ফিল আপের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ সেগুলোও কিন্তু সংগ্রহ রাখুন। অন্তত রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো বা অ্যাপ্লিকেশন আইডি এগুলো থাকলেই কিন্তু আপনি এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এসএসসি বা এসএলএসটি 9, 10, 11, 12 অংশগ্রহণ করতে নাও পারেন তাহলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে আপনি কনফার্ম অংশগ্রহণ করতে পারছেন না। যদি এসএলএসটিতে অংশগ্রহণ করেন তাহলে তো আপনার গ্রুপ সি গ্রুপ ডিতে অংশগ্রহণ করলেও এক্ষেত্রে আপনার প্রিপারেশন কতটা হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। কেননা একই সঙ্গে 1 সপ্তাহ 2 সপ্তাহ ডিফারেন্সে পরীক্ষাগুলো হবে। তো সমস্ত ব্যাপারটাই কিন্তু এখানে 4টে যে পরীক্ষা হবে গ্রুপ সি গ্রুপ ডি 9, 10, 11, 12 যে কোনো একটিতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন যদি 4টে ফর্ম ফিল আপ করেনও। কেননা কম্পিটিশানে নামতে হবে সেই একটা চাকরির ওপরেই, বাকিগুলোর ওপরে জাস্ট অংশগ্রহণ করবেন এই যা। তো যাই হোক, আমরা একটা আপডেট রয়েছে সেটা আপনাদের দেখাই। দেখুন, একটা পেপার কাটিংয়ের মাধ্যমে যেটা উঠে আসছে যে নতুন নিয়োগে ভাবনা নবান্নের, অগ্রাধিকারের যোগ্য চাকরিহারাদের, অর্থাৎ যোগ্য চাকরিহারাদেরকে বলছে অগ্রাধিকার দেওয়া হবে। সেটা কতটা যুক্তিসঙ্গত, কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা একটু আমরা দেখে নিই। চাকরিহারাদের চাকরি বাতিলের রায়ের ওপর সুপ্রিম কোর্ট সকলের রিভিউ পিটিশন দাখিলের দিনক্ষণ এখনও অনিশ্চিত। কারণ আমরা জানি রিভিউ পিটিশন করতে গেলে কিন্তু 1 মাসের মধ্যে করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই কম রয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়েছেন এ নিয়ে এখনও পর্যালোচনা চলছে, তবে রিভিউ পিটিশন দাখিল করা হবে, সম্ভবত তা মে মাসের প্রথম সপ্তাহে করা হবে। নবান্নের সরকারের অন্দরমহলের খবর, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে গ্রহণ করলেও শুনানির পর রায় কী হবে তা ঘোর অনিশ্চিত। আদৌ চাকরিহারারা যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না সরকার, শিক্ষা দপ্তর ও এসএসসি। আর এই কারণে বিশাল সংখ্যক চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যতের কথা ভেবে তাদের স্বার্থ রক্ষা করতে আইনানুগ বিশেষ অগ্রাধিকার দেওয়া যায় কিনা তার চিন্তা শুরু হয়েছে সরকারি মহলে। এক্ষেত্রে আগামী 31শে মের মধ্যে সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করতে চলেছে, তা নিয়েও তৎপরতা শুরু হয়েছে এসএসসিতে। কারণ আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর আগামী 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সরকারকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সূত্রের খবর, চাকরিহারাদের চাকরি আর কোনো মতে ফেরানো সম্ভব হবে না ধরেই এখন নতুন নিয়োগে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিকল্প ভাবনা সরকারি মহলে শুরু হয়েছে। আইনানুগ জটিলতা না থাকলে সরকার নতুন এই পথেই এগোবে বলে ধারণা নবান্নের শীর্ষ আধিকারিকদের একাংশের। যদিও এই মহলের আশঙ্কা, সুপ্রিম কোর্টে সরকারের রিভিউ পিটিশনের কাজ না হলে সরকারের নতুন নিয়োগে চাকরিহারারা যোগ্য শিক্ষকেরা যা তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি কতটা মেনে নেবেন তা নিয়েও প্রশ্ন থেকে যায়। কারণ চাকরিতে পুনর্বহালের দাবি ছেড়ে তারা কতটা নতুন চাকরি মেনে নেবেন তা নিয়ে প্রশ্ন তুলবেনই তারা। নতুন নিয়োগের পরীক্ষায় তাদের বসতে হবেই,
সেখানেও তো আবার তাদের সফল হওয়ার বিষয়টা থাকছেই। পরীক্ষায় দ্বিতীয়বারের জন্য বসা কি নিয়ে তাদের প্রশ্ন তো উঠবেই। এদিন নবান্নের শীর্ষ মহলের খবর, এই সব দিক খতিয়ে দেখেই নতুন নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রায় 26,000 চাকরি বাতিলের পর উদ্ভূত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ঘুরপথে কোনো সমাধান করা যায় কিনা তা নিয়ে চরম তৎপরতা রয়েছে সরকারি মহলে। অযোগ্য শিক্ষাকর্মীদের ক্ষোভ সামাল দিতে মুখ্যমন্ত্রী স্বয়ং তাদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্পের টাকায় বিশেষ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এটা আমরা সকলেই জানি, এটা সাময়িক স্বস্তি দেবে তাদের। এবার শুরু হয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ বিষয়ে নবান্নের ভাবনা। মুখ্যমন্ত্রী এদিনও বলেছেন সর্বোচ্চ আদালতের রায় তারা মানবেনি, সেক্ষেত্রে চাকরি বাতিলের রায় তো মানতেই হবে সরকারকে। তো যেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, সেই 26,000 ক্যান্ডিডেটকে নিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি বোর্ড সকলেই বসে রয়েছেন এবং তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু সেই বিশেষ সুযোগ সুবিধাটা কি, সেটা কিন্তু এখনও কোনো রকম পরিষ্কার করে বলা তো দূরের কথা, কিছুই বলেননি। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, সেই 26,000 ক্যান্ডিডেটকে নিয়েই তারা চিন্তাভাবনা করছেন। নতুন করে অংশগ্রহণ করতে পারবে কি না সে ব্যাপারে কিন্তু কোনো রকম এখানে বার্তা নেই। আজকের বিষয়টি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা এবারে আমরা আসি। কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, টেক্সট থেকেও থাকছে, ব্যাকরণ থেকেও থাকছে, আবার সাহিত্যের ইতিহাস থেকেও থাকছে, মিক্সচারভাবে রয়েছে। একটু প্র্যাকটিস সেটের মতো আপনারা এগুলো একটু দেখুন, আপনাদের কিন্তু প্র্যাকটিস ভালো হয়ে যাবে। 13 দিনের মতো এখনও পর্যন্ত প্রিপারেশান রয়েছে, সেই প্রিপারেশানের উপর ভিত্তি করে এই প্র্যাকটিসগুলো দেখুন। আমরা পরবর্তী নেক্সট এপিসোডে টেক্সটের উপরও আমরা নিয়ে আসবো। প্রথম প্রশ্ন, নোঙর কবিতাটি লিখেছেন, এখানে 20টি লাইন রয়েছে আমি বললাম, কেননা প্রতিটা কবিতার চরণ সংখ্যা, স্তবক সংখ্যা একটু জেনে রাখতে হবে। নোঙর কবিতায় 20টি চরণ রয়েছে। নোঙর কবিতাটি লিখেছেন অজিত দত্ত। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত একটু জেনে রাখতে পারলে খুব ভালো হয়। সেই কাব্যগ্রন্থ সম্পর্কেও কিছু জানতে হবে, তার প্রকাশকাল কত জানতে হবে, কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটাও জানতে হবে, কটা কবিতা রয়েছে তার মধ্যে এই নোঙর কবিতাটি কত নম্বর কবিতা সেটাও জানতে হবে। তাহলেই আপনার মোটামুটি কমপ্লিট একটা প্রিপারেশান তৈরি হয়ে যাবে। নেক্সট, খেয়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, আমরা জানি খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। চৈতালি কাব্যগ্রন্থের মোট কবিতা রয়েছে কটি? 78টি। এইভাবে কিন্তু একটু মনে রাখতে হবে, কেমন? আমি সেগুলো পাশে লিখে দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। কবি লাথি মেরে সজরে যা ভাঙতে বলেছেন, এটা ভাঙার গান কবিতা থেকে এসেছে। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেল উপারি, সেই লাইন। কবি লাথি মেরে সজরে যা ভাঙার কথা বলেছেন, তালা ভাঙার কথা বলেছেন। নেক্সট, সমস্ত ব্যথিত গন্ধে কার প্রাণ নীরব হয়ে পড়েছে? বাংলার প্রাণ। ভ্রমর কবিতায় কোন কাব্যের অন্তর্গত? কুহু ও কেকা, যার প্রকাশকাল 1912। আবহমান কবিতায় লাউ মাছাটি ছিল কোথায়? নটি গাছটার পাশে। এবার আমি জানতে হবে যে আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অন্ধকার বারান্দা, যার প্রকাশকাল কত? 1961। তার মধ্যে কতগুলো কবিতা রয়েছে? 51টি। তার মধ্যে এই আবহমান কবিতাটি কত রয়েছে? 30 সংখ্যক কবিতা। বেশ। কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল টানা কতদিন? 7 দিন। কবি কঙ্কন উপাধি লাভ করেন কে? মুকুন্দরাম চক্রবর্তী। আবার ছদ্মনাম হিসেবেও কবি কঙ্কন ব্যবহৃত হয়েছে কার ক্ষেত্রে? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। ব্যাস, এগুলো একটু জানতে হবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলতে সেই উলঙ্গ রাজা যিনি রচনা করেছেন, যার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। উলঙ্গ রাজার প্রকাশকাল কত? 1871। সাহিত্য একাডেমি পাচ্ছেন কত? 74। এগুলো একটু জানতে হবে। মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যা তারা। তপন তার লেখা গল্পটা প্রথম শুনিয়েছিলেন কাকে? ছোট মাসিকে। অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমা হলো দ্য আনহ্যাপি ওয়ান। সে জানতো না অসুখী একজন কবিতায় সে বলতে একজন সাধারণ নারীর কথা বলা হয়েছে। নেক্সট, শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার অন্তর্গত আমাদের পথ নেই আর। কবি শঙ্খ ঘোষের ভাষায় পথ না থাকার অর্থ কি? কোনো উপায় নেই। আফ্রিকা কবিতা দুন্দুভি নিনাদ কিসের প্রতীক? তাণ্ডবের প্রতীক। এবার আফ্রিকা কবিতাটির প্রকাশকাল কত জানতে হবে? 1937, 8ই ফেব্রুয়ারি। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জানতে হবে। কোন যুদ্ধ বা কোন সামাজিক প্রেক্ষাপটে এটি রচিত হয়েছিল সেটা একটু হালকা করে জানতে হবে, ব্যাস তাহলেই চলবে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, পংক্তিটি কোন কবিতার অন্তর্গত? আফ্রিকা। বেশ, এবার দেখুন পরপর এইভাবে রয়েছে। দাদি কাকে বলা হয়? পিতামহীকে বলা হয়। এইভাবে পরপর দেখে নিতে হবে। যেমন 22 নম্বর প্রশ্নটা রয়েছে, দুরন্ত আশা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। মানসী প্রকাশকাল কত? 1890। এবং এখানে বাঙালির জীবন ও সন্তানকে ব্যঙ্গ করা হয়েছে। আবার এটাও জানতে হবে মানসী শব্দের অর্থ কী, এরকম যদি দিয়ে দেয়, অর্থাৎ মনে মনে কল্পিতা নারী। বেশ, কবি মুকুন্দ দাস কী নামে খ্যাত ছিলেন? চারণ কবি।
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুঃখের কবি কাকে বলা হয় বা দুঃখবাদী কবি কাকে বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। এখানে সেটা অপশান নেই, সে কারণে আমি এটা লিখে দিয়েছি। সেই মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিজামা, নিশান্তিকা, সেই যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পসরা শব্দের অর্থ কী? পণ্য সামগ্রী। অম্বিকা মঙ্গল গান, শ্রীকবি কঙ্কন। এখানে শ্রীকবি কঙ্কন হলেন মুকুন্দরাম চক্রবর্তী। এগুলো একটু দেখে রাখতে হবে পরপর। ধীবর বৃত্তান্ত থেকে প্রশ্ন এসেছে, যেটি অভিজ্ঞান শকুন্তলম কাব্যগ্রন্থের অন্তর্গত। অভিজ্ঞান শকুন্তলম 7 অঙ্কের নাটক, তার মধ্যে 6 নম্বর অঙ্ক থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। বেশ, দেখুন আমরা সেটা কিন্তু এখানে উল্লেখ করেছি, 7 অঙ্ক বিশিষ্ট নাটক। দাম গল্পের বিষয়বস্তু হলো ছাত্র শিক্ষকের মানবিক সম্পর্ক। অপশান ক এখানে সঠিক উত্তর। বেশ, পরবর্তী পেজে যাই। প্রেমেন্দ্র মিত্র নির্মিত একটি বিশিষ্ট চরিত্র হলো ঘনাদা। প্রেমেন্দ্র মিত্রের যে উপন্যাস রয়েছে, পাঁক, মিছিল, কত 1925, মিছিল 1926, অচেনা, কুয়াশা, এই সকলগুলো জেনে রাখতে হবে। ক্ষুধা কবিতাটি লিখেছেন কে? বিমল চন্দ্র ঘোষ। আবার এখানে দেখুন প্রশ্ন রয়েছে, কথায় আছে কালি কলম মন লেখে 3 জন, শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে। বহুরূপী থেকে প্রশ্ন এসেছে, হরিদা বাইজি সাজলে তাকে একটা সিকি দিয়েছিল দোকানদার, এবং এটা জেনে রাখতে হবে বাইজি সেজে তিনি সব থেকে বেশি উপার্জন করেছিলেন, কত? 8 টাকা 10 আনা, তাই তো? জলধি শব্দের অর্থ কি? সমুদ্র। এইভাবে দেখে রাখুন। তোরা সব জয়ধ্বনি কর, কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের। এবার যদি এসে যায় যে জয়ধ্বনি শব্দটির সমাস কী হবে? ব্যাস বাক্য হবে জয় সূচক ধ্বনি, অর্থাৎ মধ্য পদলোপী কর্মধারয় সমাস। পথের দাবি গল্পে অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিলেন? প্রথম শ্রেণীর। এবার পথের দাবি প্রকাশকাল জানতে হবে। 1926, রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা জানি, এবং এর পরিচ্ছেদ সংখ্যা কত? 31টি পরিচ্ছেদ। এগুলো একটু জানতে হবে। আবার সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে সেখানে বাঘ আঁকা রুমাল সেই সব্যসাচী মল্লিকের যে পকেটে ছিল। আবার এটাও ঠিক, সেই সব্যসাচী মল্লিকের আড়ালে এখানে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিপ্লবী চরিত্রকে এঁকেছেন? রাসবিহারী বসুকে। ব্যাস, এইগুলো একটু জানলেই চলবে। যদি কারোর কাজে লাগে তাই তুলে রেখেছি। তুলে রাখা বস্তুটি হলো কি? গাঁজার কোলকে। সৈয়দ আলাওল জন্ম হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার কোথায়? ফতেয়াবাদে। আবার সৈয়দ আলাওল ছিলেন সপ্তদশ শতকের কবি। এইভাবে পরপর একটু দেখে রাখুন, তাহলেই চলবে। নদীর বিদ্রোহ থেকে প্রশ্ন এসেছে। নদীর বিদ্রোহ ছোট গল্পের উৎস কি? সরীসৃপ, যার প্রকাশকাল 1939। আবার সরীসৃপ গল্পের একটু গুরুত্বপূর্ণ চরিত্র হলো পাঁচি। বেশ, বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। তুর্কি আক্রমণের সময় বঙ্গদেশের শাসক কে ছিলেন? লক্ষণ সেন, এবং তিনি কিন্তু খুব অত্যাচারী শাসক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন এসেছে, আবিষ্কার করেন কে? বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ, যাকে বলা হয় প্রাচীন বাংলা সাহিত্যের ঘুণ। এইভাবে পরপর দেখে নেবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন সমাস নির্ণয় করতে বলা হচ্ছে, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। এখানে জল তরঙ্গ সমাস কী হবে? জলের তরঙ্গের ন্যায় তরঙ্গ যার, অর্থাৎ বহুব্রীহি সমাস, এবং এক্ষেত্রে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে কর্তৃকারকের কথা বলা হচ্ছে। বেশ, এইভাবে পরপর দেখে নিন। একদম পরিষ্কারভাবে প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, উত্তরও দেওয়া রয়েছে। আপনারা কিন্তু মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে যেভাবে পারেন সেভাবে আপনারা প্র্যাকটিস করুন। এর মধ্যেই কিন্তু প্রশ্ন এসে যাবে এবং আপনার একটা ভালো প্রিপারেশন তৈরি হবে। এই সবে 13 দিন হয়েছে। 17 তারিখের পর যদি আমরা প্রিপারেশন ধরি তাহলে কিন্তু এই সবে 13-14 দিন হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু আমাদের প্রিপারেশান কিন্তু ঠিকঠাকইভাবে চলছে এবং ঠিকঠাকইভাবে চলবে। যে সকল এপিসোডগুলো নিয়ে আসছি আপনারা একটু ফলো করুন, দেখুন। এগুলো পিডিএফ আপনারা সংগ্রহ করুন। ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে গিয়ে সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে যথাযথভাবে পিডিএফগুলো গ্রহণ করে ভালোভাবে আপনারা প্র্যাকটিস করুন। আমার বিশ্বাস আমাদের কিন্তু ভালো প্রিপারেশান তৈরি হয়ে যাবে, এবং তারপর কি আপডেট আসে সেগুলো লক্ষ্য রাখতে হবে। সব মিলিয়ে আমাদেরকে এখন প্রিপারেশান নিতে হবে, প্রস্তুত থাকতে হবে নতুন পরীক্ষার জন্য। তো চলুন, আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য পরবর্তী নেক্সট এপিসোড আনার ব্যাপারে, উৎসাহ দেওয়ার ব্যাপারে, আমাদেরকে কাজের প্রতি আগ্রহী করে তুলতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। তো চলুন, আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।